বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের নামে মামলা থাকলে যাচাই বাছাই নতুন রাষ্ট্রপতি ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে। সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচন। যোগ্য কোনো ব্যক্তি হবেন পরবর্তী রাষ্ট্রপতি বলছে বিএনপি। মনোনয়ন নিয়ে কিছুটা চ্যালেঞ্জ দেখেন বিশ্লেষক। 2030 সালে সেমিকন্ডাক্টর শিল্পের লক্ষ্য পূরণে সক্ষম হবে দেশ, বললেন প্রধানমন্ত্রী। সমৃদ্ধ প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার। সরকারি সংস্থাকে দলীয়করণ করছে বিএনপি। ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে আবারও তাড়াবে জনগণ। মন্তব্য জামায়াতের। গণভোটের রায় বাস্তবায়নে কঠোর আন্দোলন। সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী। পদত্যাগী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নামে মামলা থাকলে যাচাই বাছাই করার কথাও জানান তিনি। বলেন, রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো খতিয়ে দেখা হবে। শনিবার সকালে রাজধানীতে একটি অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের 90 দিন সময় আছে সরকারের হাতে, তাই বিশেষ কোনো অধিবেশন ডাকার মতো পরিস্থিতি হয়নি। রাষ্ট্রপতির পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। গতকাল 24শে জুলাই ছিল। 24শে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 24শে অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। যেহেতু 60 দিনের মধ্যে আমাদের 15 জুলাই থেকে 60 দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে, আশা করি সেই অধিবেশনেই এটা নিষ্পত্তি করা সম্ভব হবে। পদত্যাগী রাষ্ট্রপতির নামে মামলা থাকা না থাকা বিষয়েও প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী। রাষ্ট্রপতিকে এখানে প্রোটেকশন দেওয়া আছে, এটাতে রাষ্ট্রপতি প্রোটেকশন। তার রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার আগে যে অভিযোগগুলো আছে, এইটা যারা করেছেন কি উদ্দেশ্যে করেছেন, তাদের উদ্দেশ্য কি, সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য, এগুলো দেখি। মন্ত্রী জানান, আগামী মন্ত্রিসভার বৈঠকে মানবাধিকার কমিশন আইন ও গুম কমিশন প্রতিকার আইন তোলা হবে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। সংবিধান অনুসরণ ও নিরপেক্ষতা বজায় রেখে দলের স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমির বার্ষিক পরিকল্পনা সম্মেলনে যোগ দিয়ে এই কথা জানান দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধানের নিয়ম নীতি অনুসরণ করেই সর্বোচ্চ নিরপেক্ষতা ও সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। কে হচ্ছেন বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা, এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। রাষ্ট্রপতি হওয়ার সম্ভাব্য তালিকায় বিএনপির প্রবীণ ও বর্ষিয়ান নেতাদের নাম বেশ আলোচনায়। প্রথমবারের মতো কোনো নারীও যেতে পারেন বঙ্গভবনে, এমন আছে গুঞ্জনও। শোনা যাচ্ছে আমলাসহ অরাজনৈতিক কিছু ব্যক্তির নামও। বিএনপির নেতারা বলছেন, দলের যোগ্য কেউই রাষ্ট্রপতি পদে জায়গা পাবেন, তবে সব সিদ্ধান্তই হবে সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে। অন্যদিকে রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে কিছুটা চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষক। অসুস্থতার কারণ দেখিয়ে মেয়াদ শেষ হওয়ার প্রায় 2 বছর আগেই রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে এখন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর থেকেই জোরালো আলোচনা চলছিল বিএনপি কাকে নতুন রাষ্ট্রপতি বানাচ্ছে। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের মাধ্যমে সেই জল্পনা কল্পনা এখন আরও জোরে সোরে সর্বত্র। বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হতে যাচ্ছেন তা জানতে আগ্রহী সবাই। এই আলোচনায় দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি রয়েছেন অরাজনৈতিক ব্যক্তিদের নামও। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম এগিয়ে থাকলেও এ তালিকায় রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান। প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় আছেন মানবাধিকার কর্মী ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। রাষ্ট্রপতি হিসেবে দেশের 25তম সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নামও শোনা যাচ্ছে। রাষ্ট্রপতির আলোচনায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নামও আছে। অন্যদের তুলনায় বেশি। বিএনপির কোনো কোনো নেতা বলছেন, অতীতের নানা অভিজ্ঞতাকে বিবেচনায় নিয়ে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদে যোগ্য ব্যক্তি মনোনয়ন পাবেন। একাধিক প্রার্থী বিএনপির মধ্যে আছে বা একাধিক যোগ্য লোক বিএনপির মধ্যে আছে। এখন বিএনপির নীতি নির্ধারণী ফোরামে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি একই সঙ্গে দলের চেয়ারম্যান, উনি ওনার দলীয় সহযোদ্ধাদের সাথে নিয়েও সিদ্ধান্ত নিতে পারেন, অথবা ওনার নিজের যে প্রাজ্ঞতা, বিজ্ঞতা, সেটার মধ্যে থেকেও উনি সিদ্ধান্ত নিতে পারেন যে কাকে তিনি বানাবেন।
জনাব ইয়াজউদ্দিন আহমেদ, তাকে আমরা এনেছিলাম। তিনি তো যা করেছেন এটা জাতি জানে। সুতরাং এখানে দলের পোর খাওয়া মানুষদের মধ্য থেকে আসা উচিত। আমলাদের মধ্যেও ভালো আছে, দেশপ্রেমিক আছে, সাধারণ মানুষ আছে, কিন্তু একটা সিস্টেমের মধ্যে তারা যেভাবে আবর্তিত হয় সেটার সঙ্গে বর্তমান রাজনৈতিক সরকারের যায় না। রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে বিএনপির অতীত অভিজ্ঞতা খুব বেশি ভালো নয় উল্লেখ করে কোনো রাজনৈতিক বিশ্লেষকের পরামর্শ, রাষ্ট্রপতি হিসেবে যোগ্য বিচক্ষণ ব্যক্তিকেই খুঁজে নিতে হবে বিএনপিকে। শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছাড়া রাষ্ট্রপতি প্রতিষ্ঠানটা খুব বেশি সুখকর ছিল না বিএনপির জন্য। ভবিষ্যতেও যেন রাষ্ট্রপতি প্রতিষ্ঠানটা কখনো বিএনপির জন্য কোনো ধরনের কষ্ট বয়ে না আনে, সেটা তাকে মাথায় রাখতে হবে। রাষ্ট্রপতি যিনি বর্তমান যে সরকার এসেছে সেই সরকারের যে রাজনৈতিক মিশন আছে এবং জাতীয়তাবাদী আদর্শ আছে, তার প্রতি আস্থাশীল এইরকম একটা যোগ্য ব্যক্তি যার ব্যক্তিত্ব আছে এবং রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করতে পারে আন্তর্জাতিকভাবে সম্মানের সাথে, সেই রকম একটা ব্যক্তিকে খুঁজে বের করা দরকার। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির শীর্ষ পর্যায়ে প্রস্তুতি চলছে অত্যন্ত সন্তর্পণে। এখন দেখার বিষয় রাজনৈতিক সমীকরণ ও কৌশলগত হিসাব নিকাশ মেলাতে বিএনপি বঙ্গভবনের জন্য শেষ পর্যন্ত কাকে বেছে নেয়। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার, এমন প্রত্যাশা ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান 2030 সাল থেকে সেমিকন্ডাক্টর শিল্পের লক্ষ্য পূরণে সক্ষম হবে দেশ। তিনি আরও বলেন, বিনিয়োগ বান্ধব নীতি, কর ও বন্ডেড সুবিধা এবং বিশেষায়িত অবকাঠামো নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে। শনিবার সকালে রাজধানীর বিজয় সরণির নভ থিয়েটারে 2 দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিটের যৌথ আয়োজন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ও সিলিকন রিভার। উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2 দিনে 11টি অধিবেশন এবং 7টি কৌশলগত আলোচনা সভা হওয়ার কথা রয়েছে। সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়ন, বৈশ্বিক প্রযুক্তি নেতৃত্ব, প্রযুক্তির সমন্বয়, উচ্চ প্রযুক্তির ভবিষ্যৎ, উদ্যোক্তা উন্নয়ন, বাংলাদেশের প্রযুক্তি খাতে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততা এবং উন্নত উৎপাদন ব্যবস্থা বিষয়ে এসব সম্মেলন ও সভা হবে। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি সংস্থা। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর দেশ গড়তে সেমিকন্ডাক্টর শিল্পে সরকার মওকুফ করবে ট্যাক্স, যেটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য। আমার সরকারের অবস্থান থেকে আপনাদের সেই অদম্য ইচ্ছাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবার জন্য সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে ইনশাল্লাহ বর্তমান সরকার আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। 3000-এরও বেশি সেমিকন্ডাক্টর পেশাজীবী বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের যোগ্যতায় প্রতিষ্ঠিত। তাদের মূল্যায়নের বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। আপনারা সম্প্রতি মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকায় রোড শো আয়োজন করেছেন। বাংলাদেশের সেমিকন্ডাক্টর সম্ভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে আপনারা তুলে ধরেছেন। নিঃসন্দেহে এটি একটি প্রশংসাযোগ্য বিষয়। হাইটেক পার্কের পাশাপাশি বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনাও তুলে ধরেন সরকার প্রধান। যে সকল হাইটেক পার্ক আছে এগুলোকে আধুনিকরণের পাশাপাশি একটি বায়োটেক পার্ক নির্মাণেরও পরিকল্পনা আমরা করছি। রঞ্জন শুভ্র, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাহ-উল আজম। শনিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাতে দেশের সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং সংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় হয়। এ সময় প্রধানমন্ত্রী নৌবাহিনীর পেশাদারিত্ব ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সফল দায়িত্ব পালন কামনা করেন। কোনো টালবাহানায় যে কোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আরও বলেন, ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ তাদের তাড়াবে। সিলেটে 11 দলীয় সমাবেশে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার বাস্তবায়ন না হওয়ায় অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকার আন্তর্জাতিক সহায়তা পাচ্ছে না। জুলাই সনদ বাস্তবায়ন সহ নানা দাবিকে সামনে রেখে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হন 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। রাজশাহী থেকে শুরু হওয়া বিভাগীয় সমাবেশের সমাপনী আয়োজন ছিল এটি। দুপুর থেকে মাঠে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন।
সমাবেশে জোটের নেতারা আধিপত্যবাদ সহ সরকারের নানা বিষয়ে সমালোচনা করেন। আমরা সরকারি দলকে বলছি পরিষ্কার করে, যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করবার চেষ্টা করেন তাহলে আপনারা 17 বছরের রাজনৈতিক রোজা রাখার প্রস্তুতি নেন। জুলাই সনদ গণভোটের আলোকে বাস্তবায়ন হয় নাই, তাহলে ইনশাআল্লাহ এক দফা সরকার পতনের আন্দোলন শুরু হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন, বিএনপি সকল সরকারি সংস্থাকে দলীয়করণ করেছে। বিএনপি সে তার নিজের দলের ভিতর কোনো সংস্কার আনলো না এবং রাষ্ট্রীয় সংস্কারের জন্য যে ন্যূনতম ঐক্যমত্য, সেই ঐক্যমত্য সে মেনে নিল না। যদি সে জুলাই বিপ্লবকে ভুলে যায় তাহলে তার পরিণতি বিএনপি এবং তারেক রহমানের সরকারকেই ভোগ করতে হবে। এদিকে জামায়াতে ইসলামীর আমির বলেছেন, যে কোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি দূর না হওয়া পর্যন্ত লড়াই চলবে বলেও জানান তিনি। আমরা মানব না, হাসিনা তাড়িয়েছে, যদি ফ্যাসিবাদ আপনারা কায়েম করেন আপনাদেরকেও জনগণ তাড়াবে, আপনাদেরকেও ছেড়ে জনগণ কথা বলবে না। আমরা কথা দিয়ে গেলাম, আল্লাহ তাআলা যদি আমাদেরকে কোনোদিন এই দেশ পরিচালনার সুযোগ দেন এই 11 দলকে, ইনশাআল্লাহ আপনাদের দাবি আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। সিলেটের এই সমাবেশের মাধ্যমে বিভাগীয় কর্মসূচি শেষ হলেও আন্দোলনের ইতি টানছে না 11 দলীয় ঐক্য, বরং দাবি আদায়ে নতুন রাজনৈতিক কর্মসূচির ইঙ্গিত দিয়েছেন জোটের নেতারা। তাওহিদুর রহমান শাহ, ডিবিসি নিউজ, সিলেট। জুলাইয়ের চেতনাকে ধারণ করেই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার। জুলাইকে অস্বীকার করে এবং জুলাইয়ের স্পিরিটকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম। রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও রাওয়ার যৌথ উদ্যোগে আয়োজিত ফিরে দেখা জুলাই 2024 শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদী ও জুলাই চেতনা একে অন্যের পরিপূরক, তাই এই দুইটি বিষয়কে মাথায় রেখেই দেশকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। এ সময় তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ড এবং মেজর সিনহা হত্যাকাণ্ড সহ সকল সামরিক বাহিনীর সদস্যদের গুম খুনের হত্যাকাণ্ডের বিচার ও রায় কার্যকরের উদ্যোগ নেবে সরকার। অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা এবং সাবেক সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। জুলাই যোদ্ধাদের অদম্য সাহস এবং আমাদের বাহিনীর পেশাদারিত্বের সমন্বয়ে এই জুলাইয়ের যে মূল চেতনা, সেটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। 24 জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে তাদের সকলের চাওয়া পূরণ করবে সরকার। এই মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত রক্তাক্ত জুলাই এবং পেশাজীবীদের অবদান শীর্ষক আলোচনা সভায় তিনি আরও বলেন, একটি জাতির জন্য দুটি গণঅভ্যুত্থান বিরল, যা একটি মুক্তিকামী জাতিকেই উপস্থাপন করে। এ সময় বিদ্যুৎ খাতে চলমান নানা সমস্যা ও পেশাজীবীদের বিভিন্ন দাবি সম্পর্কে সরকারকে অবহিত করার আশ্বাস দেন বিএনপির ভাইস চেয়ারম্যান। 24-এ আমরা তরুণদের পিছনে ছিলাম, এমন কোনো পেশাজীবী ছিল না যারা রাস্তায় নামে নাই। আমি অনেক আমাদের মাদের দেখেছি, তারা তার শিশু সন্তানটা কোলের কাকায় নিয়ে রাস্তায় নেমে এসেছে। সেই জন্য তাদের চাওয়া এবং পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ব্যাপারে সরকার একেবারেই সচেতন। আশুলিয়ার জামগড়ায় একটি বহুতল বাণিজ্যিক ভবনের কেয়ারটেকারকে জিম্মি করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে শুটার বাপ্পির বিরুদ্ধে। উদ্ধার অভিযানে গেলে পুলিশের সঙ্গে ব্যাপক গোলাগুলি হয় সন্ত্রাসীদের। প্রায় 6 ঘন্টা পর জিম্মি উদ্ধার হলেও পালিয়ে যায় সন্ত্রাসীরা। দিনে দুপুরে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। আশুলিয়ার জামগড়া এলাকায় বাইপাইল আবদুল্লাপুর সড়কের পাশে 5 তলা বাণিজ্যিক ভবন চৌধুরী মার্কেট। ভবনের 3য় তলা পর্যন্ত রয়েছে বিভিন্ন ব্যাংক ও দোকান। 4র্থ ও 5ম তলা ব্যবহার করেন ভবন মালিক শরীফ চৌধুরী নিজেই। শনিবার সকাল 7টার দিকে দলবল নিয়ে ভবনটিতে প্রবেশ করে এলাকার শীর্ষ সন্ত্রাসী শুটার বাপ্পি। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ভবনটির কেয়ারটেকার লিমাকে। হ্যান্ডকাফ পরিয়ে তাকে নিয়ে যাওয়া হয় ভবন মালিকের কক্ষে। সেখানে থাকা লকার থেকে টাকা না পেয়ে লিমাকে জিম্মি করে রাখা হয় একটি কক্ষে।
পরে কেয়ারটেকারকে দিয়ে ফোন দেন শরীফ চৌধুরীর স্ত্রীকে। 1,40,00,000 টাকা দাবি করে অবস্থান নেন সেখানে। আমরা চাচ্ছি বাপ্পির মানে গ্যাং সহ ওর যদি মনে করেন ওর বাপও থাকে আরও সবাইকে অ্যারেস্ট করতে হবে। এইটা যদি যেই পর্যন্ত যাওয়া লাগে যাব। 6 ঘন্টা ভবন ঘিরে রাখার পর দুপুর 1টার দিকে জিম্মি উদ্ধারে অভিযানে যায় পুলিশ। তবে ভেতরে ঢুকতেই অতর্কিত গুলি ছুড়ে সন্ত্রাসীরা। পুলিশ পাল্টা গুলি চালালেও পালিয়ে যেতে সক্ষম হয় তারা। পিস্তলে গোলাগুলি শুরু হয়েছে, 3-4টা আওয়াজ হয়েছে, গুলি শব্দ হয়েছে 3-4টা। হ্যাঁ বললো যে সব শাটার গেট বন্ধ করেন, উপরে সন্ত্রাস উঠছে, এই পর্যন্তই আমরা জানি। না, আমি গুলির আওয়াজ পাইনি, আমরা তো নিচে। প্রায় 6 ঘন্টা জিম্মি থাকার পর দুপুর 1:15টায় উদ্ধার করা হয় ভুক্তভোগী কেয়ারটেকারকে। টাকা চেয়েছিল, তো উনি টাকা দিতে পারেনি, যার কারণে আসলে মেইন সমস্যা। পরবর্তীতে আমাকে উপরে নিয়ে যায় আধা ঘন্টার মতো বসে থাকে। পরবর্তীতে আমাকে হ্যান্ডকাপ লাগাই দেয়। তারপর পুলিশরা উপরে গিয়ে আমি সামনে ছিলাম, ওনারা পজিশনে গুলি করে, আমি দৌড়ায় বাথরুমে ঢুকছি। পরবর্তীতে গুলি করতে করতে উনি নিচে নেমে গেছে। এদিকে পুলিশের ফোর্সটাও গুলি করতে করতে নিচে নেমে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানান অভিযুক্তদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। প্রথম সে চাঁদাবাদি করে বিল্ডিংয়ে কেয়ারটেকারকে হেফাজতে নেয়, যাতে করে তাকে জিম্মি করে মালিক পক্ষকে চাপ প্রয়োগ করতে পারে। বাট পুলিশের কুইক রেসপন্সের কারণে সে চাঁদাও নিতে পারেনি এবং এই মেয়েটাকেও তাদের জিম্মায় নিতে পারেনি। অভিযুক্ত বাপ্পির বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে। এর আগেও তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ডিবিসি নিউজ ডেস্ক। সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বলেন, বর্তমান সরকার পরিবেশ রক্ষায় নানা কর্মসূচি হাতে নিয়েছেন। সুন্দরবন সুরক্ষায় বিশ্ব ব্যাংক $260 মিলিয়ন বিনিয়োগ করবে বলেও জানান তিনি। শনিবার বাগেরহাটের মংলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে টেকসই উন্নয়নের জন্য সুন্দরবন ও উপকূলীয় জীবিকার সুরক্ষা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বন, পরিবেশ ও জলবায়ুর পরিবর্তন নিয়ে নানা আলোচনা করেন বক্তারা। পরিবেশ নিয়ে কাজ করতে হলে রাজনীতির বাইরে গিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। দলগুলোর মধ্যে এক ধরনের নেগোসিয়েশন আছে। সুতরাং আমরা যখন পরিবেশ নিয়ে কথা বলবো, আমরা যখন জলবায়ু পরিবর্তনের খারাপ দিকগুলো নিয়ে কথা বলবো এবং সুন্দরবন বাঁচানোর আন্দোলন নিয়ে কথা বলবো, তখন আমাদের এই জায়গাগুলো স্বীকার করতে হবে। স্বীকার করলে প্রবলেম অর্ধেক সলভ হয়ে যায়। অনুষ্ঠানে জলবায়ু রক্ষায় সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী। জানান, বর্তমান সরকার পরিবেশ বান্ধব উন্নয়নে বিশ্বাসী। প্রধানমন্ত্রীও সবুজ ও পরিবেশ সংরক্ষণে বিশেষ গুরুত্ব দেন। আমরা কিন্তু সেই খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, আমাদের রিনিউয়েবল এনার্জির কর্মসূচি, আমাদের ইলেকট্রিক বাস ইম্পোর্টের কর্মসূচি, এগুলো কিন্তু আমরা বাস্তবায়ন করছি। কিন্তু ন্যাচার বেসড সলিউশন অর্থাৎ পরিবেশ বান্ধব বা প্রাকৃতিক সমাধান, সেই প্রাকৃতিক সমাধানের দিকে কিন্তু আমরা হাঁটছি। প্রতিমন্ত্রী আরও বলেন, জলবায়ুর প্রভাব থেকে পরিবেশ রক্ষায় কেবল পরিবেশ মন্ত্রণালয়ই নয়, এক্ষেত্রে এগিয়ে আসতে হবে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়গুলোকেও। পাশাপাশি পরিবেশ রক্ষায় জনসাধারণকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। আমরা সুন্দরবন সুরক্ষার জন্য কাজ করছি, কিন্তু আমাদের এই মানুষগুলো কিন্তু আবার প্রতিনিয়ত। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, মোংলা, বাগেরহাট। লোহিত সাগরে জাহাজ চলাচলে নতুন করে হুমকি তৈরি করতে ইয়েমেনের হুতিদের কাছে সামরিক সরঞ্জাম ও শীর্ষ কমান্ডার পাঠিয়েছে ইরান। গত 13 জুলাই IRGCর 10 থেকে 21 জন শীর্ষ কমান্ডার ও সামরিক উপদেষ্টা ইয়েমেনে পৌঁছান। আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র ও ইয়েমেনি কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, ওই ফ্লাইটে নতুন ক্ষেপণাস্ত্র, ড্রোন সরঞ্জাম ও হুতিদের জন্য স্বর্ণ পাঠানো হয়েছে। ফ্লাইটটি রাজধানী সানায় নামার কথা থাকলেও সৌদি আরবের বিমান হামলার কারণে হুদাইদা বন্দরে অবতরণ করে। এই ঘটনার জেরে হুতিরা সৌদির ওপর নৌ অবরোধ ঘোষণা করেছে। এর মাধ্যমে ভেঙে যায় রিয়াদ ও হুতিদের মধ্যকার 4 বছরের যুদ্ধবিরতি। এরই মধ্যে 2টি সৌদি তেল ট্যাঙ্কারের হামলার দাবি করেছে তারা। তবে অস্ত্র ও সামরিক দল পাঠানোর অভিযোগ অস্বীকার করেছে ইরান ও হুতিরা। তাদের দাবি, ফ্লাইটটিতে ছিলেন খামেনির জানাজা থেকে ফেরা ইয়েমেনের বেসামরিক প্রতিনিধিরা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।